রথযাত্রা একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এ উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। আপনারা সামনে যে তিনটি রথ দেখতে পাচ্ছেন, এই রথ তিনটি 9 দিন আগে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে এসেছিল। আজকে যেহেতু উল্টো রথ, আজকে ঢাকেশ্বরীর এই মন্দিরটি থেকে স্বামীবাগের ইসকন মন্দিরে রথটি ফেরত যাবে। তো আজকে আমরা এই রথযাত্রার পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। চলুন তার আগে ঢাকেশ্বরী মন্দিরটি একটু ঘুরে দেখা যাক। পরপর তিনটি রথ এখান থেকে দেখতে পাচ্ছি। তো রথ তিনটি এখন ঢাকেশ্বরী মন্দিরের ভেতরের অংশে আছে, আর তার পেছনের অংশে আমরা দেখতে পাচ্ছি প্রসাদ বিতরণের কাজ চলছে। তো চলুন আমরা একটু দেখে আসি প্রসাদ বিতরণের অংশটুকু। আজকে লোক সমাগম যথেষ্ট। তো এই পাশে প্রসাদ বিতরণ হচ্ছে। রথ তিনটা প্রায় প্রস্তুত রওনা দেওয়ার জন্য। এখন মোটামুটি 2:30টার মতো বাজে। আমরা যা জেনেছি যে এই রথটি বেলা 3টার দিকে রওনা দিবে। এখানে প্রসাদ বিতরণ চলছে। আমরা আছি ঢাকেশ্বরী মন্দিরে। আমার পেছনে আপনারা রথ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জগন্নাথ দেবের উল্টা রথের প্রস্তুতি। এখানে বিভিন্ন ভলেন্টিয়াররা কাজ করছেন। তা আমরা এখন একটু ঢাকেশ্বরী মন্দিরটা ঘুরে দেখব। রথযাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে এখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে ধর্মগ্রন্থ পাঠ এবং রথযাত্রা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরের ভেতরের দিকে যাব। এখানে নিরাপত্তা বাহিনী খুব চমৎকারভাবে কাজ করছে। এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের মূল ফটক। এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের গেট। আমি এখন ঢাকেশ্বরী মন্দিরের ভেতরে আছি। তো কিছুক্ষণ আগেও প্রচণ্ড রোদ ছিল, এখন কিন্তু রোদ একদমই নাই, রোদ পড়ে গেছে। তো আজকে কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরই একদম প্রচণ্ড রোদ হয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো বা রথযাত্রার সময়ও বৃষ্টি হবে। তো ঢাকায় রথযাত্রাটা উল্টা রথযাত্রা আপনার এবার বেলা 3টার দিকে নির্ধারণ করা হয়েছে। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল। রথ স্টেডিতে যাচ্ছে। এটা হচ্ছে জুতা রাখার স্থান। ঢাকেশ্বরী মন্দিরে এখন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে, আমার পেছনের দিকে যে নাট মন্দিরটা আছে, এখানে কিন্তু এখন কীর্তন হচ্ছে। আর এখানে প্রচুর লোক, আস্তে আস্তে লোক সমাগম বাড়ছে। আর রথ তিনটা সম্পূর্ণ প্রস্তুত। এখন মোটামুটি 3টার কাছাকাছি বাজে। আমরা জানি যে 3টার সময় রথযাত্রা শুরু হবে। তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে রথযাত্রা শুরু হবে। আর আপনারা এই পাশে নাট মন্দিরে কীর্তনের ধ্বনি হয়তো শুনতে পাচ্ছেন। এটার ভিতরে এখন একটাম কীর্তন চলছে। আপনারা এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরের ভেতরের নাট মন্দিরের অংশটুকু দেখতে পাচ্ছেন। এর মধ্যে মূলত কালী প্রতিমা স্থাপন করা হয়েছে এবং এখানে মহাদেব এবং নারায়ণের প্রতিমাও আছে। ঢাকেশ্বরী মন্দিরের ভেতরে এই অংশটাতে একনাম কীর্তন হচ্ছে। আমি নাট মন্দিরের ভেতরে আছি। আর আমার এই পাশটাতে হচ্ছে নাট মন্দির। আমরা মন্দির থেকে বের হলাম। এখানে জগন্নাথ দেব দেখতে পাচ্ছি। রথ চলা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন রথযাত্রা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উল্টা রথ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। বলরাম এবং সুভদ্রার রথটি কিন্তু বের হয়ে গেছে। এখন শেষ অংশে জগন্নাথ দেবের রথটি বের হচ্ছে।
প্রচুর লোক সমাগম হওয়াতে রথটা বের হতে একটু বেগ পেতে হচ্ছে। তাছাড়া ঢাকেশ্বরী মন্দিরের যে গেটের অংশটুকু আপনারা জানেন যে এই জায়গাটাকে কিন্তু একটু কোণঠাসা, তো এখানে যখন লোক জমা হয়ে যায় সেই লোকগুলোকে সরিয়ে তারপর কিন্তু রথটা আস্তে আস্তে বের হবে। তা আমরা দেখতে পাচ্ছি রথটি ধীরে ধীরে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। যে সমস্ত ভক্তরা সামনে দাঁড়িয়েছেন আপনারা সামনে আস্তে আস্তে এগিয়ে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন রথটি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের বাইরে আছে। এটি আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে। এটি পলাশী মোড় হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ধীরে ধীরে গুলিস্তান হয়ে এটি কিন্তু স্বামীবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরা এর সাথে সাথে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রথ যাত্রার সময় যাত্রার মধ্যবর্তী পথে কি পরিমাণ লোকজন থাকে এবং এর উৎসবমুখর অংশটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনে এগোনো যাক। তো আমরা যেহেতু জগন্নাথ দেবের রথের সাথে বের হয়েছে, আপনারা জানেন এর আগেও কিন্তু বলরাম এবং সুভদ্রার রথটি আমাদের আগে বের হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড গরম, তাই মন্দির কর্তৃপক্ষ কিন্তু জলপানের ব্যবস্থা রেখেছেন। চলুন রথ চলুন, একটু ফাঁকা হয়েছে, বেশি ফাঁকা হয়নি, চলতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখি দেখি হরে রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান সংঘের পক্ষ থেকে সকলকে জগন্নাথ শুভেচ্ছা। অনুসরণ যাত্রা আনন্দ নিয়ে সকলে করে আপনার মানব জীবনকে গঙ্গায় গণ্য করুন। জগন্নাথের প্রিয় ভগ্নী সুভদ্রার এই রথের নাম দত্তদলন। আমি এখন সুভদ্রা দেবীর রথের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকছি। তো আমার সামনে এখনো বলরামের রথ আছে এবং পেছনে জগন্নাথ দেবের রথ আপনারা দেখেছেন। আমি এখন আস্তে আস্তে বলরামের রথের দিকে যাব। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কভার করছি। এটি হচ্ছে বলরাম এবং সুভদ্রা দেবীর রথের মাঝামাঝির অংশ। আপনারা জানেন প্রথমেই কিন্তু আছে বলরামের রথ এবং পরবর্তীতে সুভদ্রার রথ এবং সবশেষে আছে জগন্নাথ দেবের রথ। তো রথগুলোর মধ্যবর্তী অংশগুলোতে ভক্তবৃন্দরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। রথটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে থেমেছে। আপনারা জানেন যে জগন্নাথ হলের ভেতরেও কিন্তু একটি মন্দির রয়েছে। তো সম্ভবত ওই মন্দির থেকে কোনো নৈবেদ্য আসছে অথবা ওই মন্দিরের কারণেই সম্ভবত রথযাত্রাটি এখানে একটু স্থগিত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রথযাত্রাটি আবার এগোতে শুরু করবে। আপনারা সামনে জগন্নাথ হলের ফটক দেখতে পাচ্ছেন। বলরাম এবং সুভদ্রার রথ কিন্তু ইতিমধ্যেই জগন্নাথ হল অতিক্রম করেছে। এখন জগন্নাথ দেবের রথটি জগন্নাথ হল অতিক্রম করছে। আমরা প্রচুর লোক সমাগম এখানে দেখতে পাচ্ছি। প্রচুর ভক্তবৃন্দ এখানে আছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এখানে কাজ করছে। চিকিৎসা, জল এবং অন্যান্য প্রয়োজনীয় কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এখানে কাজ করছে। সত্যি বলতে আমরা 9 দিন আগে যে রথযাত্রাটি শুরু হয়েছিল স্বামীবাগের স্কন মন্দির থেকে, সেখানে আমরা যেই পরিমাণ ভক্তবৃন্দ দেখেছিলাম এখানে সেই তুলনায় অনেক বেশি ভক্তবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন 9 দিন আগে জগন্নাথ দেব ওনার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বোন সুভদ্রা এবং
বলরামকে সঙ্গে নিয়ে। তো 9 দিন পরে আবার কিন্তু জগন্নাথ দেব ওনার নিজের স্থানে চলে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে ঢাকার যেই স্বামীবাগের মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে এসেছিলেন 9 দিন আগে, এখন আবার ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু জগন্নাথ দেব ওনার নিজের স্থানে ওই স্বামীবাগের ইস্কন মন্দিরে চলে যাচ্ছেন। তো এটি অত্যন্ত আনন্দমুখর একটি পরিবেশ তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে এসেছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে, এবং দেশের বাইরে থেকেও হয়তো কেউ কেউ এখানে এসেছেন জগন্নাথ দেবের এই রথযাত্রায় সামিল হতে। তবে আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা হয় কিন্তু ধামরাইতে। তো ঢাকার মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা করে থাকে ইস্কন। যদি কেউ অসুস্থ হয়ে যান, এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বুলেন্স আছে, এবং এখানে কিন্তু বিভিন্ন চিকিৎসা উপকরণ আছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। আর যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা কিন্তু প্রচুর পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি, এবং আর্মির অনেক সদস্যদেরকে আমরা দেখেছিলাম ঢাকেশ্বরী মন্দিরে, এবং বাহিরেও কিন্তু আপনার সেনাবাহিনীর কিছু সদস্যকে আমরা দেখেছিলাম। বাংলার প্রাচীন এবং ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই রথযাত্রা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই রথযাত্রায় অংশগ্রহণ করে থাকে। এটি খুবই উৎসবমুখর এবং আনন্দদায়ক যাত্রা, যেখান থেকে রথযাত্রা শুরু হয় এবং যে বিশেষ অংশে রথযাত্রা এসে থামে বা শেষ হয়, সেই 2 অংশে কিন্তু আগে রথের মেলা হতো। এখন বিভিন্ন নিয়মকানুনের কারণে হয়তো রথের মেলাটা করা যায় না, বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে রথের মেলা হয় না। তবে ঢাকার বাইরে যেসব রথগুলি হয় সেখানে কিন্তু রথের মেলা ঠিকই হয়। আপনারা দেখছেন সাষ্টাঙ্গে প্রণাম চলছে। তো যেই সব রাস্তা দিয়ে রথগুলো যায়, তো সেখানে কিন্তু ধর্মপ্রাণ হিন্দুরা এইভাবে সাষ্টাঙ্গে প্রণাম করে থাকেন। আর এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে কিছু স্বেচ্ছাসেবক আছে যারা রাস্তার এই বিভিন্ন অংশটুকু আগে থেকে ঝাড়ু দিয়ে রাখে। তো যারা সাষ্টাঙ্গে প্রণাম করবে তাদের পোশাকে যেন অতিরিক্ত ধুলাবালি না লেগে থাকে, তো এই জন্য ওরা কিন্তু ঝাড়ু দিয়ে যায়। রথযাত্রা 2টি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। সুতরাং জগন্নাথ বলতে জগতের নাথ অথবা জগন্নাথের প্রভুকেই নির্দেশ করা হয়। ব্রহ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রধনুর সম্মুখে অভিভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তাহার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পী সন্ধান করতে থাকেন। তখন একজন রহস্যময়ী বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ তার কাজে বাধা দিতে পারবে না। বন্ধ দরজার আড়াল থেকে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। রাজা ও রানী সহ সকলের নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 7-8 দিন বাদে যখন রাজা বাইরের দরজায় দাঁড়িয়েছিলেন, এমন সময় ভেতরে কাজের শব্দটা বন্ধ হয়ে যায়। অতি উৎসাহী রানী কৌতূহলবশত দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময়ী কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্ম। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দেওয়ার জন্য নিজে নিজে অনুতাপ হতে থাকেন। তখন দেবর্ষি নারদ তাহার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপকেই পূজার জন্য প্রস্তুত করতে বলেন।
কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রধনুর পত্নী গুণ্ডচির বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। ওই যাওয়াকে সোজা রথ এবং ফিরে আসাকেই উল্টো রথ বলে। তো এই ছিল এবারের মতো জগন্নাথ দেবের রথযাত্রার শেষ কর্মসূচির অংশ। আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি রথযাত্রার উল্টো রথের অংশটুকু। তো আপনারা এতক্ষণ দেখছিলেন রাজ দত্ত VTE। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। ধন্যবাদ। প্রভু জয় জগন্নাথ।